আমন্ত্রণ সবাইকে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে, সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, অনুষ্ঠানটি জেডএসআরএম এর সৌজন্যে শুক্র থেকে রবি এই 3 দিন এই সময় RTVতে নিয়মিত সম্প্রচার হয়। দেখার আমন্ত্রণ রইল। দর্শক, সাবেক রাষ্ট্রপতি, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী আজ। 1981 সালের এই দিনে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্মমভাবে শহীদ হন তিনি। স্বাধীনতা পরবর্তী সংকটকালে তার বলিষ্ঠ নেতৃত্বে দেশে এসেছিল স্থিতিশীলতা। তার কূটনৈতিক নেতৃত্বে বাংলাদেশ, মুসলিম বিশ্ব, জাতিসংঘ, পশ্চিমা বিশ্ব এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে গড়ে তোলে শক্তিশালী ও সম্মানজনক সম্পর্ক। নারীর ক্ষমতায়নে শহীদ জিয়ার অবদান চিরস্মরণীয়। এছাড়া কৃষি ও শিল্পে বিপ্লব, খাল খনন, বৃক্ষরোপণ, শিক্ষা ও প্রশাসন সংস্কার, আইনের শাসন ও গণমাধ্যমে স্বাধীনতা প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক ও সাংবিধানিক সংস্কার সহ প্রতিটি ক্ষেত্রে তিনি রেখে গেছেন অনন্য দৃষ্টান্ত। মাত্র 4 বছরে তিনি বাংলাদেশকে এগিয়ে দিয়েছিলেন 4 দশকের চেয়েও বেশি। এজন্য শহীদ হওয়ার পরেও এদেশের মানুষের মনের মণিকোঠায় বেঁচে আছেন এই ক্যারিশম্যাটিক ও ডাইনামিক লিডার। মহান এই নেতার 44তম শাহাদাত বার্ষিকীতে আজ আমাদের আলোচনার বিষয় শহীদ জিয়ার রাষ্ট্রচিন্তা ও বর্তমান বাংলাদেশ। এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সম্মানিত সদস্য, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সম্মানিত সাবেক শিক্ষক অধ্যাপক আব্দুল লতিফ মাসুম, এবং আমাদের সঙ্গে আরও আছেন কলামিস্ট ও নিরাপত্তা বিশ্লেষক জনাব জিয়া আহমেদ। আপনাদের 3 জনকেই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, বরাবরের মতো আপনাকেও জানিয়ে রাখি, স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে সম্মানিত আলোচকদের কাছে প্রশ্ন রাখতে পারেন, কিংবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আপনাদের যে ভাবনা আছে কিংবা আপনারা যা ভাবছেন, তার যে 19 দফা এবং বর্তমানে বিএনপি রাষ্ট্র সংস্কারের প্রশ্নের যে 31 দফা, এই বিষয়গুলো সম্পর্কেও আপনাদের মতামত এবং আলোচনা আমরা শুনতে চাই। আপনাদের ফোনের অপেক্ষায় থেকে যাচ্ছে আলোচনায়। শুরুতে আব্দুল সালাম ভাই আসতে চাই। এই জায়গা থেকে আলোচনাটি শুরু করি, পর্যায়ক্রমে আর অন্যান্য বিষয়গুলো শুনে নেব। যে বাংলাদেশ নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে ভাবনা, তার প্রতিটি ক্ষেত্রে তার যে অবদান এবং তিনি যেভাবে ভেবেছেন, এবং এই রাষ্ট্র সংস্কারের সূত্র ধরে 31 দফার মাধ্যমে বিএনপি এখন যেভাবে ভাবছে, 31 দফার প্রসঙ্গটা পরে আসি। দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশকে যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এগিয়ে নিয়েছিলেন, এখান থেকে আলোচনাটি শুরু করতে চাই। আপনাকে ধন্যবাদ এবং আমার দুজন বিজ্ঞ সহালোচক, ওনাদেরকে ধন্যবাদ জানাই। আজকের অনুষ্ঠান যারা দেখছেন, শুনছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। এবং প্রথমেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে, যার অবদানের কথা আপনি বললেন। এবং এটা সত্যি কথা যে তার একটা মানুষ যে তার কর্মের মধ্য দিয়েই ইতিহাসে স্বাক্ষর রেখে যেতে পারে এবং মৃত্যুঞ্জয়ী হতে পারে, এটার উদাহরণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। আরেকটা দেখেন, এই যে আমি বললাম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, আরও কিন্তু রাষ্ট্রপতি মারা গেছেন, কিন্তু আপনি কি বলতে পারবেন যে কারো নামে শহীদ বলা হয়? একটাই, কিন্তু জিয়া রহমান কি বলে, শহীদ জিয়া রহমান। এবং এটা সবাই বলে, দল মত নির্বিশেষে। এবং তিনি একজন ক্ষণজন্মা পুরুষ ছিলেন। এবং আল্লাহ আছে না যে কিছু কিছু ব্যক্তিকে জন্ম দেন যারা সমাজ, রাষ্ট্র একটা সময়ের জন্য তাদের একটা বিশেষ, হয়তো আল্লাহর পক্ষ থেকে একটা টাস্ক দিয়ে তাদেরকে দেয়া হয়, জন্ম দেওয়া হয়, যে তারা সেই সময়টা ওই সমাজের জন্য, ওই রাষ্ট্রের জন্য, ওই ভৌগোলিক পরিমণ্ডলে তার সেই অবদান রেখে যাবেন। জি। এবং সেরকমই একজন ক্ষণজন্মা পুরুষ ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। তিনি তার প্রতিটা সেক্টরেই, প্রতিটা ক্ষেত্রেই সফলতা হয়েছেন। একদিক দিয়ে তিনি যেমন সেনাবাহিনীর লোক ছিলেন, সেনাবাহিনীর লোক হিসাবে তিনি সেনাবাহিনীর একটা প্রধান হয়েছেন। এবং সেনাবাহিনীর থাকা অবস্থায় খুব কম সেনাবাহিনীর ভাগ্যেই জুটে এবং জুটেছে এই দেশে যে একটা মুক্তিযুদ্ধের মানে ঘোষণা দেওয়া এবং সেই মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া, সেটাও তার ভাগ্যে জুটেছে। এবং বীরুত্তম খেতাবে ভূষিত, এবং সেই কারণেই বীরুত্তম খেতাবে ভূষিত হয়েছে, সর্বোচ্চ খেতাব যেটা, সে খেতাব। এবং সেটা যারা তার সমালোচনা করে তাদের বাবাই সেই খেতাব দিয়েছিলেন। এবং
তার কর্মের মধ্য দিয়ে দেখেন অল্প সময় তিনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন এবং এই অল্প সময়ের মধ্যে দিয়ে কিন্তু সবাইকে তিনি উপচে গেছেন। যেভাবে আজকে যত কিছু আমরা বলি বা করি না কেন, সমালোচনা করি না কেন, শেখ মুজিবুর রহমানের একটা দীর্ঘ রাজনৈতিক জীবন আছে। শেখ মুজিবুর রহমান যতদিন জেল খাটছেন, জিয়া রহমান কিন্তু ততদিন রাজনীতিও করেন নাই। কিন্তু তারপরে অল্প সময়ের মধ্যে দিয়ে কিন্তু জিয়া রহমান অনেকাংশে তাকে উপচায় চলে গেছেন। যে কারণে বাংলাদেশে যদি শেখ হাসিনা ডেমোক্রেটিক প্রসেসে থাকলো, ফ্যাসিস্ট না হতো, তাহলে নির্বাচনে আমরা দেখছি যে এই আওয়ামী লীগ বা বিএনপি দুইটা ছবি নিয়ে নির্বাচন করে। একটা হলো তারা শেখ মুজিবের ছবি নিয়ে, আমরা শহীদ জিয়ার ছবি নিয়ে, এবং সেটা বাংলাদেশে বারবার যে কয়বার ভোট হয়েছে এবং সুষ্ঠু ভোট হয়েছে, বারবার প্রমাণিত হয়েছে যে সবচেয়ে জনপ্রিয় লোক হলো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। এবং এটা কিন্তু কোনো আইন পাশ করে করতে হয় নাই, এটা জনগণের মানে হৃদয়ের কোঠায় যে জিয়া রহমান চলে গেছেন এবং সেটা কর্মের মধ্যে দিয়ে চলে গেছেন, সেই কারণে কিন্তু আজকে জনগণের মধ্যে সেই স্থানটা তিনি করে নিতে সক্ষম হয়েছে অল্প সময়। এই অল্প সময়ের মধ্যে দেখেন তিনি অনেক কাজ করছেন, অনেক কাজ। এই যে আজকে 10 মাস অলরেডি এই সরকার অতিক্রম হয়ে গেল, আজকে সংস্কারের কথা বলতেছে। আজকে দেখেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কতদিন সময় ক্ষমতায় ছিলেন, এর মধ্যে তিনি শুধু নতুন মন্ত্রণালয় সৃষ্টি করেছেন কতগুলো, যুব মন্ত্রণালয়, নারী ও শিশু মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। অর্থাৎ তিনি মনে করেছেন যে এই মন্ত্রণালয়গুলোকে আলাদা করে আমি জনগণের সেবাটা আরও ভালোভাবে দেওয়া সম্ভব হবে, আরও প্রসারিত করা সম্ভব হবে, এবং সেটা তিনি করতে পেরেছেন। এবং তিনি যখন রাষ্ট্রের দায়িত্বে আসেন, তার ওই পূর্বে বাংলাদেশ অবস্থাটা কি ছিল? একেবারে ভঙ্গুর, একটা ব্যর্থ রাষ্ট্রের পর্যায়ে চলে গেছিল। কোথাও কোনো ডিসিপ্লিন ছিল না। আজকে কোথাও কোনো ডিসিপ্লিন ছিল না। অর্থনীতিতে একটা বেকআপ অবস্থা আমরা দেখছি। শেখ মুজিব নিজে বলছে যে আমি ভিক্ষা করে সারা পৃথিবীতে নিয়ে আসি, আমার চারপাশে চাটার দল, চোরের দল সব চাইটা বেটা খায় ফেলে। সেই সময় মাওলানা ভাসানী পল্টন ময়দানে দাঁড়ায় বসে, মুজিব তোমার ছাত্রলীগ, যুবলীগ, লাল বাহিনী, নীল বাহিনী থামাও, এরা দেশটাকে লুইটা পুইটা খায় ফেলতেছে, তাই না? অর্থাৎ এমন একটা অবস্থা ছিল যে দেশে এই যে আজকে আঞ্জুমানে মফিদুল ইসলামকে মানুষ চিনল ওই সময়, যে কি বেওয়ারিশ লাশ দাফন করতেছে কে? আঞ্জুমানে মফিদুল ইসলাম। অর্থাৎ লাশ একটা মোড়ে রাস্তায়, ঢাকা শহরে আমরা নিজেরা দেখেছি, ঢাকা শহরে পরে মোড়ে আছে, তাকে দাফন করার মতো কেউ নাই। আঞ্জুমানে মফিদুল ইসলাম তাকে নিয়ে দাফন করতেছে এবং মানুষ বমি করতেছে, সেই বমি আরেকজন খাইতেছে। অর্থাৎ দুর্ভিক্ষ দিয়ে সারা দেশটা এমন একটা পর্যায়ে চলে গেছে, ওটার একটা আনম্যানেজেবল। সেখান থেকে শহীদ রাষ্ট্রপতি অল্প সময়ের মধ্যে সেই দেশটাকে টেনে তিনি তুলেছেন। আব্দুল সালাম ভাই অসংখ্য ধন্যবাদ। জি আহমেদ ভাই আসতে চাই, যেভাবে সালাম ভাই বলছিলেন জিয়াউর রহমানের সেই সময়ের তার যে ভূমিকা, তার যে অবদানের সেই প্রসঙ্গগুলো, আমি একটু এর সাথে বিএনপি এখন যে 31 দফা নিয়ে রাষ্ট্র সংস্কারের যে স্বপ্নের কথা বলছে, যে কর্মসূচির কথা বলছে, শহীদ জিয়াউর রহমানও কিন্তু দেশকে কিভাবে সাজানো প্রয়োজন, কোন কোন সেক্টরগুলোতে কাজ করা প্রয়োজন, এবং সেক্ষেত্রে তিনিও কিন্তু বিশেষ কিছু দফাবলী, কিছু যে চিন্তাগুলো, যে ভাবনাগুলো মানে সবার আগে পালন করা দরকার, এরকম ভাবনাও কিন্তু তার মধ্যে ছিল। এই শহীদ রাষ্ট্রপতির যে 19 দফা, তার প্রেক্ষাপটে দেশের সেই সমাজে পরিবর্তন অগ্রগতি হয়েছে, সামনের দিনগুলোতে বিএনপির যে 31 দফার মধ্যেও কিন্তু তার কিছু রিফ্লেকশন আছে। কেমন পরিস্থিতি ঘটতে পারে বা সেই সম্ভাবনার জায়গাটা আপনি কিভাবে অঙ্কন করতে পারেন? ধন্যবাদ। এখানে বিষয়টা হলো কি যে জিয়াউর রহমান সাহেব তো ক্ষণজন্মা পুরুষ, যেটা সালাম ভাই বললেন যে তিনি তাকে আল্লাহ প্রেরণ করেছিলেন এই এলাকার, বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষের ভাগ্যটাকে একটু সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য। এবং যে কথা সালাম ভাই বলেছেন যে তিনি 5-6টা মন্ত্রণালয় নতুন করে তৈরি করেছিলেন। তিনি এই মন্ত্রণালয়গুলো কিন্তু কোনো আরবিট্রারিলি তৈরি করেননি, তিনি করেছিলেন একদম হিসাব করে। যেমন তিনি দেখেছিলেন যে বাংলাদেশে মেয়েরা নাগরিকের, আমাদের নাগরিক সমাজের 50% তারা পিছিয়ে আছে শিক্ষায়, দীক্ষায়, তারপরে চাকরি বাকরি সব দিক থেকে। সে সময় তিনি করলেন এই মহিলা বিষয়ক মন্ত্রণালয়, সাথে সাথে করলেন জাতীয় মহিলা পরিষদ, এবং আপনার মেয়েদেরকে যে চাকরি ক্ষেত্রে 10% কোটা
যেটা দীর্ঘদিন বলবৎ ছিল আপনার এই গত কোটা আন্দোলনের আগ পর্যন্ত, সেখানে 10% কোটা ছিল মেয়েদের জন্য। সেই কোটাটাও কিন্তু জিয়াউর রহমান সাহেবের অবদান, যার ফলে উনি চেয়েছেন যে মেয়েদেরকে এগিয়ে আনবেন। এবং উনি যখন যে অল্প সময় ছিলেন, রাষ্ট্রপতি হিসেবে ছিলেন 3.5 বছর, আর সব মিলিয়ে 5.5 বছর মতো, এই সময়ের মধ্যে তিনি মেয়েদেরকে 19.2 থেকে 22.4 মিলিয়ন মেয়েদেরকে উনি সামনে নিয়ে আসতে পেরেছেন, তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছেন। এটা একটা বিশাল অর্জন। এবং এইটা ছাড়াও আরও যে কতগুলো বিষয়, যেটা হলো যে তিনি ইনক্লুসিভ রাজনীতিটাকে প্রবর্তন করেছিলেন। যেমন ধরেন শেখ মুজিবুর রহমান সাহেব আপনার আমাদের সংবিধানে প্রথমে বলেছিলেন বহুদলীয় গণতন্ত্রের সুযোগ তৈরি করে প্রথম দিয়েছিলেন। এটা একটা। দ্বিতীয় হলো যে বাঙালি যে আমাদের জাতীয়তা, উনি তখন আপনার যেটা নিয়ে শুরু হলো ওই আমাদের পার্বত্য জেলাগুলিতে অসন্তোষ, সে সময় তিনি বলেছিলেন যে তোরা সব বাঙালি হয়ে যা। কিন্তু এটা অবাস্তব কথা। একজন চাকমা কিংবা একজন গাঢ় সে তো বাঙালি হতে পারবে না। তাকে তার ঐতিহ্য, কৃষ্টি এসব বজায় রেখে একটা ইনক্লুসিভ পরিচয়ের মধ্যে নিয়ে আসতে হবে, যে পরিচয়টা আপনার সৃষ্টি করেছিলেন জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্য দিয়ে। এইরকম তিনি আরও অনেকগুলো করেছিলেন। যেমন ধরেন আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা ওই সময় আপনার 72 থেকে 75-এ অসম্ভব রকম খারাপ অবস্থায় ছিল। সে সময় আমাদের পুলিশ সংখ্যা ছিল 40,000 মতো, সেটাকে তিনি 70,000-এ উন্নীত করলেন সংখ্যার দিক দিয়ে। প্লাস এই যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, এটার যাত্রাও ওনার হাত ধরে। হ্যাঁ, এছাড়াও তিনি APBN আর্ম পুলিশ ব্যাটালিয়ন, এটাকেও তিনি সংবাদ মাধ্যমের স্বাধীনতা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা তো অবশ্যই। আপনার 1975 সালের যে বাকশাল গঠনের সাথে সাথে 4টা ছাড়া বাকি সব সংবাদপত্র সাময়িকী নিষিদ্ধ হয়ে যায়, সেটাকে তিনি স্বাধীনতা দিলেন। সব কয়টা রাজনৈতিক দল নিষিদ্ধ হয়ে গিয়েছিল, তিনি প্রেস কাউন্সিল এবং প্রেস ক্লাব, এই প্রেস ক্লাবকে তিনি 1 টাকা বিনিময়ে জমিটা দিয়েছিলেন। এবং এই যে সাংবাদিকদের গৃহায়নের জন্য তিনি 22 বিঘা জমি দিয়েছিলেন। এরকম তার যে মানে যে দৃষ্টিটা ছিল একটা সুদূর প্রসারী। ইনি 3.5 বছরে বা 5.5 বছরে যদি ধরেন, এইটুক সময়ের মধ্যে যে এই বিশাল চিন্তাটা করেছিলেন এবং সেটাকে বাস্তবায়ন করেছিলেন, এটা একটা অবিশ্বাস্য বিষয়। যেটা যে কারণে আজকে ধরেন আমরা যে বলি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এই 44তম আজকে তার মৃত্যুদিন, সেদিনেও আমরা তাকে স্মরণ করি। এবং ধরেন তার মৃত্যুর পরে বাংলাদেশে যে তার জানাজাটা হয়েছিল, সেটা সর্বকালের সর্ববৃহৎ। আর যে পরবর্তী মানুষ এখনো বলে, হ্যাঁ অবশ্যই এটা বলবে, কারণ হলো যে এইটাকে যতদিন না কেউ ডিঙিয়ে যেতে পারবে ততদিন পর্যন্ত এটা তো শ্রেষ্ঠ, মানে সেটি অনন্য। এখন যেটা বললেন যে এখন বিএনপির রাজনীতিতে যে 31 দফা আছে, এটা আপনার 19 দফার সাথে কতটুকু, এটা আমরা একটু পরবর্তী পর্যায়ে শুনি। জয় ভাই, অসংখ্য ধন্যবাদ। স্যার অধ্যাপক আব্দুল লতিফ মাসুম স্যার, আপনার কাছে আসতে চাই এভাবে যে আসলে বহির্বিশ্বের সাথে, বিশেষ করে দক্ষিণ এশিয়াকে শক্তিশালী করা, কিভাবে দক্ষিণ এশিয়ার দেশগুলো শক্তিশালী হতে পারে এবং জাতিসংঘ সহ পশ্চিমা দেশগুলোর সাথে একটা সংযোগ এবং একটা সম্মানজনক মর্যাদার প্রসঙ্গে জিয়াউর রহমানের যে ভাবনা, এই সূত্র ধরে কিভাবে বিশ্লেষণ করবেন? আমি আপনাদের এই সংবাদ মাধ্যমের আজকের আলোচ্য বিষয়ের শিরোনাম উল্লেখ করেই কথাটা শুরু করতে চাই। আপনারা লিখেছেন জিয়াউর রহমান রাষ্ট্রচিন্তা। আমি রাষ্ট্রবিজ্ঞানের একজন শিক্ষক, সুতরাং যথার্থভাবেই আমি সে বিষয়ে কথা বলতে চাই। এবং আরেকটি ইনফরমেশন, কেউ কেউ হয়তো জানেন যে আমি জিয়াউর রহমানের শাসন ব্যবস্থার উপরে আমার অভিসন্দর্শ অর্থাৎ PhD অর্জন করেছি। তো জিয়াউর রহমানকে প্রফেসর ইমাদউদ্দিন বলছিলেন আধুনিক বাংলাদেশের রূপকার বা স্থপতি। নতুন করে ওয়ার শ্যাটার্ড বা আওয়ামী লীগের আমলে দুঃশাসনে যে বিধ্বস্ত বাংলাদেশ আমরা পেয়েছিলাম, সেই বাংলাদেশকে একটা নতুন অধ্যায়, নতুন অবয়বে, নতুন চিন্তায়, নতুন দর্শনে জিয়াউর রহমান পুনর্গঠন করেছিলেন। আপনি আমাকে পররাষ্ট্রনীতির কথা বলার জন্য ইঙ্গিত করলেন। না, সাথে আপনি যে কোনো বিষয় যুক্ত করতে পারেন, ওটা আমার মূল প্রশ্ন। এর সাথে আপনি যে কোনো বিষয় যুক্ত করতে পারেন যেগুলো আপনি বলতে চান। অবাক হওয়ার মতো কাণ্ড যে
বছর কিন্তু 5টা। অনেকেই মনে করবে যে আমরা মনে হয় মানে অতিশয় ওই ভক্তি সহকারে ভক্তির কারণে আমরা অনেক কথা বলছি। আসলে এটাই বাস্তবতা যে বাংলাদেশের এই 50 বছরের রাজনৈতিক জীবনে এমন কোনো অধ্যায় নেই, আপনি বলেন রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সমরনীতি, উন্নয়ন কৌশল, পররাষ্ট্রনীতি, এমন কোনো বিষয় নেই যেটি জিয়াউর রহমান অ্যাড্রেস করেননি, যেটা জিয়াউর রহমানের অবদান নেই। ভাই যথার্থভাবে একটু আগে বলছিলেন। আর কি ভাগ্য আমাদের যে জিয়াউর রহমান আমাদের সংকট সময়ের নেতায় অবতীর্ণ হয়েছিলেন। এই জাতির স্বাধীনতা ঘোষণার লগ্নে যখন রাজনৈতিক নেতৃত্ব পলায়ন পর আত্মসমর্পিত, তখন জিয়াউর রহমানই এই আমাদের জাতিকে আশা, উদ্দীপনা, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ওই থেকেই শুরু হয়েছে। আবার দ্বিতীয়বারে যখন 7ই নভেম্বরে বাংলাদেশের একটা যখন যুদ্ধ অবস্থা, গৃহযুদ্ধ অবস্থা বিরাজ করছে, তখন অবাক লাগছে জিয়াউর রহমান কিন্তু এ পক্ষেও ছিলেন না, ও পক্ষেও ছিলেন না, কিন্তু মধ্যবর্তী অবস্থায় তার নিরপেক্ষতা, তার সততা, তার প্রবাদ প্রতিম যে স্বাধীনতার ঘোষণার তরফ থেকে যে তার লিগেছি, এটি তাকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছে। সবাই জিয়াউর রহমানকে ওই সময় ক্ষমতায় অধিষ্ঠিত, আমাদের চোখে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে, মানুষের কাছে গ্রহণযোগ্য করেছিল। এবং পরবর্তীকালে তিনি জীবনের এমন একটি মুহূর্ত নেই যে এই জাতির কল্যাণের জন্য, এই জাতির গড়ে তোলার জন্য ব্যয় করেননি। একটা অসম্ভব রকমের জাতীয় উদ্দীপনার সৃষ্টি হয়েছিল। আপনি চিন্তা করেন যে খাল খননের মাধ্যমে, এবং তিনি যখন এই কাজে যেতেন একটা জনস্রোত পড়ে যেত, জনস্রোত। এবং শেরে বাংলার পরে বলা হয় যে মার্কাস ফ্রান্দা, মানে আমেরিকান একজন জার্নালিস্ট, মন্তব্য করেছেন যে শেরে বাংলাতে বেশি হেঁটেছেন বাংলাদেশের, তার একটা সুনাম ছিল, কিন্তু তারপরে জিয়াউর রহমানই একমাত্র ব্যক্তি যিনি বাংলাদেশের লং মার্চের মতো 14,000 খাল খনন করা, 14,000 খাল খনন করেছেন এবং গ্রামে 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 পথে হেঁটে হেঁটে মানুষকে উদ্দীপ্ত করেছেন। সেটি বড় ধরনের একটি জাতীয় নেতৃত্ব, এবং জাতীয় নেতৃত্বের বড় কাজ যেটা হয় সেটা ছিল জাতীয় ঐক্য। আপনি দেখেন এই 24 পরবর্তী সময়, এই সময় বাংলাদেশের কি অদ্ভুত অবস্থা। আমাদের একটা বিপ্লব হওয়ার পরে যে জাতীয় ঐক্য মানে আমাদের কাম্য ছিল, সেটি একটু বিভেদ, একটু বিতর্কের মধ্যে অবতীর্ণ হয়েছে। ঠিক একই অবস্থায় যখন মানে এই 75-এর বিপ্লবটি ঘটে, তখন কিন্তু জাতি নানাভাবে বিভক্ত। শেখ সাহেবরা মুজিবনগরীয়, অমুজিবনগরীয়, প্রশাসনকে এভাবে বিভক্ত করেছেন। ভাই প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তি উনি প্রফেসর ইমাজউদ্দিনের, আমাদের যেহেতু একজন শ্রেষ্ঠ সন্তান তার, তো তিনি ভালো বলতে পারবেন প্রশাসনে কিভাবে তারা করিয়েছিলেন। মানে সৈনিকদের মধ্যেও পাকিস্তান ফেরত এবং মুক্তিযোদ্ধা লাগিয়ে দিলেন, মানুষকে স্বাধীনতার সপক্ষ বিপক্ষ, এইভাবে জাতিকে যখন উনি শততা বিভক্ত করেছে আওয়ামী লীগের সময়, কিন্তু জিয়াউর রহমান ঐক্যের আহ্বান জানালেন। এবং দক্ষিণ পশ্চিম ডান বাম কোনো কিছুই নেই। আলহামদুলিল্লাহ বলতে ভালো লাগে যে মাওলানা আব্দুর রহিম উনি আইডিএল এর লোক, আর প্রধান মুজফফর বামধারার লোক, এবং তোহা, আপনারা জানেন তোহা মানে আমরা মজা করে বলি তোহা গুহা থেকে জিয়াউর রহমান এনেছিলেন। এমন একটা সমঝোতার পরিবেশ, এমন একটা সুন্দর পরিবেশ তিনি সৃষ্টি করলেন যে আমি মনে করি যে এই 24-এর অবস্থাটার সাথে তার একটা মিল আছে, কিন্তু আমরা পরবর্তীকালে ফলো আপটার সাথে মিল নেই। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। স্যার আলোচনা শুনবো, আব্দুল সালাম ভাই আসতে চাই। যে আলোচনাটি এখন নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে কয়েকদিন ধরে হচ্ছে, নিশ্চয়ই আপনারও সেটি চোখ এড়িয়ে যায়নি, সেটা হচ্ছে যে যেটা বলা হচ্ছে যে আওয়ামী লীগ শেখ মুজিবকে সকলের হতে দেয়নি।
এখন সেক্ষেত্রে বিএনপি কোন পথে হাঁটবে? শহীদ জিয়াউর রহমান যাতে সকলের হতে পারে, সেক্ষেত্রে বিএনপি কিভাবে সোচ্চার থাকবে? দেখেন, বিএনপির তো জন্মই হয়েছে আজকে এই যে আওয়ামী লীগ যেখানে ব্যর্থ হয়েছে, শেখ মুজিব যেখানে ব্যর্থ হয়েছে, সেখানে জিয়াউর রহমান এবং বিএনপি। এবং তার পথ ধরে যিনি গৃহিণী ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাই না, তার অবর্তমানে তিনি তো জাতীয়তাবাদের শক্তির হাল ধরলেন এবং এই দেশের জনগণ মানে সর্বোচ্চ ভোটে বারবার তাকে প্রধানমন্ত্রী বানালো। বাংলাদেশে এমন কোনো জায়গায় নাই যেখান থেকে বেগম খালেদা জিয়া ইলেকশন করেন নাই এবং তার ইতিহাস নাই কোথাও তিনি হারছেন। শেখ হাসিনা কিন্তু বহু জায়গায় হারছে, শুধুমাত্র তার ওই গোপালগঞ্জ ছাড়া। তো এটার জন্য এটাই তো হলো যে বিএনপির যে জিয়াউর রহমানের পথ ধরে হাঁটছে, এটা হলো তার প্রমাণ। আর আরেকটা যে কথাটা বলবো, যে দেখেন এখন যে প্রশ্নটা আসছে, আমি তো জিয়াউর রহমানের এরকম অনেক কীর্তি বলতে পারি যে যার মধ্যে দিয়ে তিনি আজকে মহিয়ান হয়ে আছেন। এই যে দেখেন, একটা সংকট থেকে উত্তরণের পথে আমরা দেশ, কিন্তু সংকট কিন্তু এখনও কাটে নাই। অর্থাৎ ফ্যাসিবাদকে আমরা বিদায় করেছি, ফ্যাসিবাদের মাথা বিদায় হয়েছে, কিন্তু এখনও কিন্তু ফ্যাসিজম কিন্তু এখন পর্যন্ত মুক্ত হয় নাই। আপনাদের একটা জিনিস আজকে একটা সময়ের আমি অন্তত নিয়ে যেতে চাই, যে ৭৫ সালের জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় আসলেন কিভাবে এবং কেন আসলেন। দুলা ভাই, ইঞ্জিন ঠিক না থাকলে গাড়ির যেমন কোনো ভরসা নাই, ভালো রড না হইলে বাড়িরও কোনো ভরসা নাই। দুইটাই বিবেচনা। তো কোন রড কিনবো? কেন জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। একটা ফেসিজমের এখনো আমরা যে মূলোৎপাটন অথবা সেই জায়গা থেকে বাংলাদেশ এখনো মুক্ত হয়নি, সেই প্রসঙ্গ বলছিলেন, এবং কেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এই দায়িত্ব নিতে হলো রাষ্ট্র পরিচালনা, সেই প্রসঙ্গ দুটি। আমি সেই সময়টাতে ফিরে যেতে বলবো, যে তখন কি অবস্থা ছিল, যে ৭৫-এর নভেম্বর মাস, তাই না, সে সময় প্রথম দিকে 1 থেকে 2, 4, 5 তারিখ পর্যন্ত বাংলাদেশের গভর্নমেন্ট কে আছে কেউ জানে না। সেই সময় দেখা গেল যে জিয়াউর রহমানকে হাউস অ্যারেস্ট করা হলো এবং তারপরে এমন একটা অবস্থা হলো যে খালেদ মোশাররফ নিজেই সেনাবাহিনী প্রধান হয়ে গেল। এবং প্রধান হয়ে যাওয়ার পরে আমরা কি দেখলাম, একটু আগে আলোচনা হচ্ছিল, আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে খালেদ মোশাররফের ভাই আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক তৎকালীন রাশেদ মোশাররফের নেতৃত্বে এবং খালেদ মোশাররফের মায়ের নেতৃত্বে একটা মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 32 নম্বর ধানমন্ডিতে গেল। এবং তখন জনগণের মধ্যে একটা আতঙ্ক ছড়ায় গেল যে আবার কি সেই ফ্যাসিবাদ আসতেছে, আবার কি আধিপত্যবাদের শক্তির যারা এখানে প্রতিনিধিত্ব করে তারা কি আবার ক্ষমতায় আসতেছে। তখনই কিন্তু সেনাবাহিনী এবং পাবলিকের মধ্যে যে রিয়াকশন হলো, সেটার মধ্যে দিয়েই সেনাবাহিনী এবং জনগণ ওই জিয়াউর রহমানকে মুক্ত করে এনে আজকের ওই আধিপত্যবাদের শক্তি যাতে আবার ফিরে না আসতে পারে, সেটার জন্য জিয়াউর রহমানের হাতে রাষ্ট্র ক্ষমতা দিল। জিয়াউর রহমান কিন্তু মার্শাল ল দিয়ে ক্ষমতায় আসেন নাই, কু করেও ক্ষমতা আসে না, সেটা যা করার সেটা ওই মোস্তাক করছে, মানে মার্শাল ল দিছে সে, কুও সেই করছে। তো ওই অবস্থায় এই জিয়াউর রহমান কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিচ্ছেন এবং দায়িত্ব নেওয়ার, এবং আমি এই কারণে এটাই বললাম যে দেখেন, আজকে আমরা শেখ হাসিনাকে বিদায় করছি, শেখ হাসিনা সীমান্তের ওপারে আছে এবং সে বলতেছে, প্রকাশ্যে বলতেছে, মিডিয়াতে আসতেছে যে আমি সীমান্তের কাছাকাছি আছি, যে কোনো সময় আমি টুপ করে এসে পড়ব। এবং পাশাপাশি আমরা সেই রাষ্ট্রকেও দেখছি যে তারা বিভিন্নভাবে, যেমন দেখেন প্রতিটা দিন 1 দিন 2 দিন পর পরই পুশিং করতেছে। কেন পুশিং করবে? যদি তাদের কোনো অবৈধ দেশি আমাদের বাংলাদেশি থাকে, সেটাকে ফেরত পাঠানোরও একটা প্রপার ওয়ে আছে, প্রক্রিয়া আছে, কিন্তু সেটা না করে পুশিং করছে। এটা কিসে আলামত? এর জন্যই বলবো যে আমরা যে আজকে বিএনপির পক্ষ থেকে একটা নির্বাচনের কথা বলছি, একটা নির্বাচিত সরকারের কথা বলছি, এটা বিএনপিকে ক্ষমতায় আনার জন্য না। আজকে ওই যেহেতু এই কথাগুলো আমাদের মনে আছে, আমরা জানি যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র আজকে হুমকির সম্মুখীন হয়, কখন হয়। আজকেও কিন্তু আমরা মনে করি যে সেই ধরনের ষড়যন্ত্র আজকে এখনও আছে। আমরা দেখছি 5ই আগস্টের পরে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের উপরে কোনো কিছুই হয় নাই,
অথচ প্রতিবেশী রাষ্ট্রে ঢালাওভাবে প্রচার হয়েছে যে এইখানে তাদেরকে সংখ্যালঘু কিভাবে নির্যাতন। তাদের নির্যাতন হচ্ছে না, কিন্তু সালাম ভাই, যে বিএনপি এই একটা প্রয়োজনের প্রেক্ষাপটে নির্বাচনের কথা যখন আপনারা বলছেন, তখন একটা পক্ষ সংস্কার এবং বিচারের প্রসঙ্গটা এনে নির্বাচনকে টেনে দেওয়ার এই যে প্রচেষ্টা, দেখেন এটাকে কিভাবে আপনারা না, রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন? এইটা একটা ভেগ, এইটাও একটা ভেগ। আমরা যে তিনটার কথা বলতেছে আজকে তারা বা ইনুস সাহেব, আজকে তিনটার সাথে কিন্তু কোনো দ্বিমত নাই। বরঞ্চ ইনুস সাহেব আসার বহু আগে থেকে আমরা সংস্কারের কথা বলতেছি, এবং সে আসার পরও আমরা বারবার বলছি আপনি কি কি সংস্কার করতে চান আপনি জানান আমাদেরকে, এবং কতদিন সময় দরকার আপনি জানান, আপনি একটা রোড ম্যাপ দেন। দেয় নাই। আজকে সংস্কার তো আমরা বেশি চাই, তার চেয়ে বেশি রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করা দরকার আমরা চাই। আরেকটা যেটা হলো যে তাদের বিচারের ব্যাপার তো আমরা সবচেয়ে বেশি আগে আছি, কারণ আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এই শেখ হাসিনার দ্বারা ক্ষতিগ্রস্ত বাংলাদেশের সবচেয়ে বেশি কে? সবচেয়ে বেশি আজকে ক্ষতিগ্রস্ত হলো বেগম খালেদা জিয়া পরিবার, আজকে তারেক রহমান, আজকে বিএনপির প্রতিটা নেতা কর্মী, হাজার হাজার নেতা কর্মীদেরকে আমাদের মেরে ফেলছে। আজকে গুম হয়ে গেছে, মামলা দিয়ে জর্জরিত, তাই না? তারপরে আমরা যেগুলো বলছি যে আজকে শাপলা চত্বরে ওলামা মাশায়েখদেরকে হত্যা করা হয়েছে, বিডিআর হত্যা করা, আমরা কোথায়? আমরা তো বিচারের জন্য বলছি, এবং বারবার এই যে কিছুদিন ধরে আমরা বেশ অনেক দিন যাবত আমরা বলতেছি যে আপনি যদি বিচার চানই তাহলে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়াচ্ছেন না কেন বাড়াচ্ছে না? আজকে দায়িত্ব নিজেরটা সে অন্যের কাঁধের উপরে চাপাই দিতে চাইলে তো হবে না। 10 মাস অলরেডি 10 মাস চলতেছে। তো কাজেই এই যে দাবিগুলোর কথা বলতেছে, আর এই দাবিগুলো তো আমাদের, এটা তো তার দাবি না, কিন্তু সেগুলো তো সে কার্যকর করার জন্য কোনো কার্যকর পদক্ষেপ নাই। আজকে যে ব্যক্তিটাকে নিয়ে আমরা এখানে আলোচনা করছি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, সেটাই তো বললাম যে অল্প সময়ে সেই দেশটাতে যে কি করছে, এটা মানে বললাম তো যেটা একটা ইতিহাস। কোনো একটা ব্যক্তির পক্ষে এই এতগুলো কাজ করা, তাই না? আজকে যে অনেক কিছু নিয়ে তারা আজকে কথা বলে। আজকে দেখেন জাতীয় শিশু জাতীয় পুরস্কার, চলচ্চিত্র জাতীয় পুরস্কার, 21শে পুরস্কার, স্বাধীনতা পদক, জাতীয় ক্রীড়া পুরস্কার, বাংলা নববর্ষ অনুষ্ঠানের জাতীয়ভাবে উদযাপন কে করছে? সব জিয়া রহমান করছে। কয়দিনের মধ্যে করছে? এই কারণে আজকে 10 মাস অতিক্রান্ত হয়ে গেল। আজকে 3টা দাবি, এই 3টা তো আমাদের দাবি, এটা তার দাবি না, এটা তো আমাদের দাবি। তো এটাতে তারা আন্দাজেই বলতেছে আমরা এটা চাই না। আরে চাই না মানে? আমরা তো চাই, কিন্তু তার মানে তো এই না যে আপনি বছরের পর বছর এটার জন্য সময় নেবেন। পাশাপাশি ওই যে ভয় যে আবার সেই আধিপত্যবাদী শক্তির পক্ষে আজকে যদি নির্বাচন পেছানো হয়, কারণ আজকে আমরা জানি যে একটা সে এখনও বলতেছে, শেখ হাসিনা এখনও বলে যে সে নির্বাচিত প্রধানমন্ত্রী, যদিও সে নির্বাচনই করে নাই, নির্বাচনের মাধ্যমে আসেও নাই, কিন্তু সে বলতেছে। এর জন্যই বলতেছি যে আজকে একটা নির্বাচিত সরকার যদি আসে তাহলে এই সব প্রবলেমগুলো সলভ হবে, আর নাইলে সেগুলো কিন্তু উকি ঝুঁকি দিবে। এই জন্যই তারা তো চলে যাবে, তাদের তো কিছু নাই, তাদের কি হবে? তাদের কোনো কমিটমেন্ট আছে? আজকে যদি 5ই আগস্টের সেই শেখ হাসিনাকে না খাইয়ে দিতে পারতাম আমরা, তাহলে তাদের কার কি হইতো? উপদেষ্টাদের। কিন্তু আমাদের ফাঁসির কাজটা দাঁড়াইতে হইতো, কারণ ওই সময় যতগুলো ঘটনা ঘটছে, এই আজকের এরাও বলছে, সরকারের সাথে যারা আছে তারাও বলছে সেগুলোর সাথে আমরা নাই, আর সরাসরি শেখ হাসিনা বলছে এগুলো বিএনপি আর জামাত করতেছে। অর্থাৎ এবং সেই সময় যতগুলো মামলা হয়েছে আমাদের সবগুলো মামলাতে জড়িত করা হয়েছে। তো কাজে এগুলো তো মামলা, এগুলো এই সত্য কথাগুলো আজকে অন্যভাবে প্লেস করা হচ্ছে। এখানে বিএনপিকে একটা প্রতিপক্ষ বানানো হচ্ছে। আজকে বিএনপিকে আওয়ামী লীগের সাথে মিলাইতে চায়, আজকে বিএনপিকে ভারতের ইসের সাথে মিলাইতে চায়। আরে বিএনপির জন্মই তো হলো এদের বিরুদ্ধে দাঁড়ায়। আজকে সেই জায়গায় যদি বিএনপিকে আপনি ধ্বংস করতে চান, আমরা তো বলবো যে আজকে যারা জিয়া রহমানকে মারছে, যারা খালেদা জিয়াকে মারতে চাইছে, যারা তারেক রহমানকে মারতে চায়, যারা বিএনপিকে ধ্বংস করতে চায়, আলটিমেটলি তারা, আমরা বলবো যে তারা এই দেশটাই স্বাধীনভাবে থাক, তারা সেটা চায় না। জি, আব্দুল সালাম ভাই অসংখ্য ধন্যবাদ। একদম পরিষ্কার। আরও আলোচনা শুনবো। জি আহমেদ ভাই, আপনার কাছে আসতে চাই যে 31 দফা এবং শহীদ রাষ্ট্রপতির 19 দফার এই প্রসঙ্গটি নিয়ে আপনার আলোচনা ওই পর শুরুর দিকে আমরা শুনতে পারিনি, এখন শুনতে চাই। আমরা যেটা জিয়াউর রহমান সাহেব যখন এই 19 দফা করলেন, এই 19 দফাটা ছিল হচ্ছে দেশের প্রত্যেকটা সেক্টরকে উনি ধীরে ধীরে সামনের
দিকে এগিয়ে নেওয়ার জন্য ওনার এই দফাগুলি তৈরি করা হয়েছিল। এবং এই যে বিএনপি 2016 সালে সম্ভবত যে তারা যে 27 দফা ঘোষণা করলো, এটা 2016 সালের মধ্যে সম্ভবত, তাই না? এনিওয়ে এইটা কিন্তু এসেছে সেই 19 দফা থেকেই। হ্যাঁ, 19 দফাটার ভিতরে আপনার এই বাংলাদেশের যে স্বনির্ভরতা, হ্যাঁ, এই আর্থসামাজিক উন্নতি, দেশের অর্থনৈতিক অবস্থানকে সামনের দিকে কিনে এইসব জিনিসগুলি ছিল। আর এটার সাথে আপনার যে 27 দফা যেটা করা হয়েছিল বিএনপির তরফ থেকে, সেটার সাথে যোগ করা হয়েছিল যে এই রাষ্ট্রটাকে কিভাবে সংস্কার করা যায়, কিভাবে আপনার এই যে দেশে স্বৈরাচার আসছে, মানে 2-3 বার এসছে, তো আপনার 75-এ এসছে, আপনার 83-তে 82-83-তে এসছে, তারপরে আপনার এই যে 9 সালে এসছে, এই জিনিসগুলিকে কিভাবে বন্ধ করা যায় সেই জিনিসগুলো মিলিয়ে এটা করা হয়েছিল। এবং এটার পরবর্তীতে আপনার যে ধরেন আপনার সমমনা আরও যে দলগুলো আছে, যেমন গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য, এনারা মিলে এই 27 দফাকে আরও এনহ্যান্স করেছেন, এটাকে আরও রিচ করেছেন, করে এটাকে 31 দফায় নিয়ে গেছেন। এইখানে অনেকে বলেন যে এটা ক্লিয়ার না। এখন হলো কি যে আপনি দফা ওয়ারি 31টা দফাকে আপনি যখন ক্লিয়ার করতে যাবেন তখন ইট উইল বি আ ভেরি ম্যামথ টাস্ক। কিন্তু ওনার এই দফাগুলির মধ্যে পরিষ্কারভাবে বলা আছে যে কি চাওয়া হচ্ছে, অর্থাৎ দেশটাকে সামনের দিকে নিয়ে যাওয়া, দেশে ওই স্বৈরাচারের ফিরে আসার পথ রুদ্ধ করা, এই সব জিনিসগুলো আছে। 31 দফা কি আমরা যদি একত্রিত করে বোঝার চেষ্টা করি, একটা সমন্বিত রাষ্ট্র উন্নয়নের প্রতিচ্ছবি, রাষ্ট্র উন্নয়ন এবং এটাকে টেকসই রাষ্ট্র ব্যবস্থা হিসাবে এটাকে গড়ে তোলার যে এজেন্ডা, সেই এজেন্ডাটার একটা স্কেলিটন এখানে আছে। এবং এটাকে আপনার চর্চা, এবং এটার ভিতরে এই যে তারেক রহমান সাহেব বলেছেন যে কারো যদি এর চেয়ে বেটার আইডিয়া থাকে আমাদেরকে দেন, আমরা সেটাকে এনহ্যান্স করব, এটাকে আরও সামনের দিকে নিয়ে যাব। কিন্তু সমস্যাটা হলো কি যে আমি যদি কোনো জিনিসকে না করতে চাই, করব না আমার মনে, তখন আমি বলবো যে না, এইটা অসম্পূর্ণ, এইটা কম্প্রিহেন্সিভ না, এটাতে এই ইস্যুটাকে অ্যাড্রেস করা হয় না, এরকম বিভিন্ন জিনিস আসবে। কিন্তু দ্যাট উইল নট সলভ দ্য প্রবলেম। এটা শুধুমাত্র টাইমটাকে কিল করা হবে, সময় ক্ষেপণ হবে, এবং তাদের যে রাজনৈতিক উচ্চাভিলাষ, তাদের যে উচ্চাশা, সেটা বাস্তবায়িত হবে। এছাড়া আর কোনো সুযোগ বা সুবিধা দেশের মানুষের জন্য হবে না, সেটা মনে করছে। এই আলোচনার সাথে যে একটু শুনতে চাই যে যেটি বলা হচ্ছে, সালাম ভাই যেখানে বললেন, এটা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে। সালাম ভাই শুধু আজকে না, এর আগেও আমাদের টেলিভিশন সহ অনেকগুলো গণমাধ্যমে এই কথা তিনি বলেছেন, বা বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ বলেছেন। সেটি হচ্ছে যে নির্বাচন, বিএনপি নির্বাচনের কথা বললেই নির্বাচন এবং বিএনপিকে একটা মুখোমুখি অবস্থানে দাঁড় করানো, এর পিছনে আসলে কারণটা কি? এটা খুব একটা ইন্টারেস্টিং জিনিস। আমি 2-3টা নাম বলি, দেখেন তো আপনারা কারা কারা এই নামগুলি চেনেন। মোয়াজ্জেম হোসেন, তারপরে আপনার মাহমুদুল হাসান, তারপরে আতিক মোর্শেদ, এই নামগুলি চেনেন? না। এসে আপনার তুহিন ফারাবিকে চেনেন, এবং আপনার গাজী সালাউদ্দিন তানভীরকে চেনেন। এরা সবাই হলো এই আমাদের বিভিন্ন উপদেষ্টার পিও, এপিএস, এগুলি পলিটিক্যাল অ্যাপয়েন্টি। এই মানুষগুলির বিরুদ্ধে, প্রত্যেকের বিরুদ্ধে আপনার দুদকে আপনার মামলা হচ্ছে, তাদের বিরুদ্ধে দুদক তদন্ত করছে, এবং প্রত্যেকের বিরুদ্ধে অ্যালিগেশন হলো যে কমপক্ষে 100, 150, 200 কোটি টাকা তারা আত্মসাৎ করেছেন। এখন আমাকে বলেন যে এই মানুষগুলি কি নির্বাচন চাইবে? চাইবে না, কারণ তারা তো বেহেস্তে আছে, বা বেহেস্তের রসদ তারা সংগ্রহ করে ফেলেছে। এখন আপনার এনারা হলো 3জন বা 3জন উপদেষ্টার এপিএস এবং পিও। তাহলে আমরা যদি আমাদের উপদেষ্টা পরিষদে মানুষ আছে টোটাল 34 জন, তার মধ্যে 22 জন উপদেষ্টা, আর বাকিরা হলো বিভিন্ন পর্যায়ে। এই 22 জনের আপনার আছে, আপনার ধরেন আপনার এরকম লোক হচ্ছে 44 জন হয়। 44 জন, তাদের পরিবার পরিজন, তারা কেউ নির্বাচন চায় না। নির্বাচনটা চায় কারা? যারা মনে করে যে না, এই দেশটাকে আমাদের গড়ে তুলতে হবে। আপনি দেখেন গতকাল কিংবা গত পরশুদিন আপনার সিপিডির সম্মানিত ফেলো ডক্টর ফাহমিদা খাতুন বলেছেন যে এখন সময় এসেছে নির্বাচনের একটা তারিখ ঘোষণা করার। কেন এসেছে? উনি বলেছেন যে নির্বাচিত সরকার না থাকার কারণে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ আসছে না। আপনার গত এই যে প্রায় 10 মাস হয়েছে, এই সময়কালে আমাদের বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ এসেছে $700 মিলিয়ন, মাত্র $700 মিলিয়ন। অন্যদিকে আমরা আমাদের যে বিভিন্ন ভাবে আমরা যে ইনকাম করি, আমাদের রেমিটেন্স এবং আমাদের গার্মেন্টস, সেখান থেকে আমরা অলরেডি
$4 বিলিয়ন উপরে আমরা পেমেন্ট করে দিতে পেরেছি। তার মানে যেটুকু টাকা এসেছে এইটুকু খুব ইনসিগনিফিক্যান্ট, অকিঞ্চিতকর। হ্যাঁ, তো এইখানে আপনার এই যে দেখেন আমাদের আগে বিডার একটা কনফারেন্স হয়েছিল এই হোটেল ইন্টারকন্টিনেন্টালে, সেখানে যারা এসছিলেন বিনিয়োগ করতে তারা বলেছিলেন যে আমরা বিনিয়োগ করতে চাই, কিন্তু আমাদের বিনিয়োগের সাস্টেনেবিলিটি বা নিশ্চয়তা কে দিবে? এটা একদম খুব পরিষ্কার যে একটা নির্বাচিত সরকার ছাড়া এই নিরাপত্তা বা এই নিশ্চয়তা কেউ দিতে পারে। সেই কারণেই আপনার দেশের মানুষ এবং বিএনপি কিংবা আরো বিভিন্ন দল নির্বাচন চায়। আর যারা নির্বাচন চান না তারা কেন চান না সেটা তো আমরা জানি। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক আব্দুল লতিফ মাসুম স্যার। লতিফ মাসুম স্যার, আপনার কাছে আসতে চাই, নির্বাচনের প্রসঙ্গটি আমি শুনতে চাই। এটা যে নির্বাচন বলছে যে সম্মানিত প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো সময় নির্বাচন, কিন্তু বিএনপির পক্ষ থেকে দাবি হলো যে আপনি তারিখটা ঘোষণা করেন। এখন তারিখ ঘোষণা করতে অসুবিধাটা কোথায়? আপনার দৃষ্টিভঙ্গি কি বলছে? আপনার দৃষ্টিটায় মানে আমি জিয়াউর রহমানের একটা রেফারেন্স বা সাযুজ্য সামঞ্জস্য খুঁজে পাই। জিয়াউর রহমান দেখলেন মানুষের ভালোবাসায় ক্ষমতায় অভিষিক্ত হয়েছে, এমন একটা সময় রাজনৈতিক শূন্যতা আছে, নীরবতা আছে, একটা ৭৫ পরবর্তী একটা মানে খারাপ অবস্থা আছে, কেউ নির্বাচন চায় না। এমনকি মাওলানা ভাসানী বললেন যখন মানে জিয়াউর রহমান নির্বাচন দেওয়ার চেষ্টা করলেন, ঘোষণা করলেন, মাওলানা ভাসানী বললেন আরে নির্বাচন দরকার নেই, আপনি 5 বছর চালিয়ে যান। এবং মানুষ চাচ্ছিল, তাই নির্বাচন চাচ্ছিল না। কিন্তু জিয়াউর রহমান তার যে অ্যাকাউন্টেবিলিটি, মানে অবাক লাগে। আমরা তো জানি যে সোলজার টার্ন পলিটিশিয়ান, তো মিলিটারিরা তো গণতন্ত্র পথ চায় না। আর আমরা যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র তারা মনে করি যে রাষ্ট্র যারা মানে সেনা শাসক মানে শাসন মানেই হইলে স্বৈরাচার শাসন মানে হইলে একত্ব শাসন মানেই হইল মানে একক অবস্থা। কিন্তু জিয়াউর রহমানের মাইন্ডসেটটা ছিল অন্যরকম। তিনি পেশায় সৈনিক ছিলেন কিন্তু অন্তরে ছিল গণতন্ত্র। বলে আপনি উদাহরণ দেন, এই যে উদাহরণটা দিলেন, আপনি নিজে ইচ্ছা করেই কিন্তু গণতন্ত্র দিচ্ছে। এবং ৭৭ সালে যে গণভোটটা হলো, সে গণভোটটা কিন্তু মুজাফফরনায়েব কমিউনিস্ট পার্টি জিয়াউর রহমানকে সমর্থন দিয়েছিল, এটা অনেকেই জানেন। এটা একটু বলেছেন নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে সরকারের এখন যে অবস্থাটা, তো এখন তারা দৃশ্যত তো ভালো কথাবার্তা বলছেন, কিন্তু অদৃশ্য কিছু শক্তি আছে। যেমন ধরেন অদৃশ্য শক্তির মধ্যে ইনসাইড পাওয়ারগুলো কি হতে পারে? আমরা মনে করতে পারি যে ওয়েস্ট মানে ইউএস বা ওয়েস একটি শক্তি, যারা তাদের একটা প্রেসক্রিপশন আছে, তাদের একটা লক্ষ্য আছে, তাদের একটা গোল আছে। তারা সেই যে তথাকথিত গণতান্ত্রিক বাংলাদেশ, মানবাধিকারের বাংলাদেশ ইত্যাদির কথা বলে। আর ওই যে তাদের কেয়ারপে যে দিল্লির যে প্রশাসন আছে তারাও মানে চাচ্ছে যে বাংলাদেশে তাদের মতো করে নির্বাচনটা হবে। অর্থাৎ যদি আওয়ামী লীগ লেজিটিমেট ওইতে ইলেকশন করতে পারে এবং সেই ইলেকশন আওয়ামী লীগ না হলেও এ টিম বি টিম সি টিম তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, সেই সময়টা একটা উপযোগী সময় তারা চাচ্ছে। এখন সবাই বোঝে, একটা এদেশের একটা সাধারণ বালকও বোঝে যে এখনই যদি নির্বাচন হয় তাহলে বিএনপি একটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বেরিয়ে আসবে। মানে একটি দল তো মানে যেরকম করে বলা হয়েছে একটি দল ঠিকই আছে, কিন্তু সেই একটি দল তো বাংলাদেশের 80-90% মানুষকে ধারণ করে, আর অন্যরা অসংখ্য দল আছে আমাদের। কিন্তু আবার একই কথা যে কেউ তো নির্বাচন চায় না এরকম বলেনি। সুতরাং এই নির্বাচনটি যারা যারা লাভবান হতে চায় তাদের একটা প্রচ্ছন্ন একটা চাপ আছে। আরেকটি হলো যে এনসিপি, মানে এনসিপি যারা করছে তারা, আমরা আগেও বলেছি যে এনসিপিকে আমরা বিতর্কিত করতে চাই না। শেষ কথাটা হলো এই যে এনসিপি রাজনৈতিক দল হিসাবে করাটা রাজনৈতিকভাবে অসম্ভব রকম ভুল হয়েছে। তাদের প্রেসার গ্রুপ হিসেবে থাকলে তারা সকলের জন্য ভালো হতো,
কিন্তু রাজনৈতিক অংশগ্রহণ তাদের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াচ্ছে। জি জি আহমেদ ভাই, শেষ মন্তব্য কি বলবেন খুব ছোট করে 2-1 লাইনে? আমার যেটা আমি যেটা মনে করি যে এই মুহূর্তে নির্বাচনের একটা রোড ম্যাপ দিয়ে দেওয়া উচিত, পরিপূর্ণ। কিন্তু গতকাল উনি যেটা নিকেতে বলেছেন সেই কথাটা আপনি লক্ষ্য রাখবেন। উনি বলেছেন যে আমাদের আরো 6 মাস লাগবে যদি আমরা ভালোভাবে সংস্কারগুলি করি, অর্থাৎ ডিসেম্বর থেকে জুন এর মধ্যে না, উনি বলেছেন জুনে। জি অসংখ্য ধন্যবাদ। সালাম ভাই। না, আমাদের আশ্চর্যজনক ব্যাপারটা হলো যে দেখেন, শেখ মুজিব রাজনীতিবিদ হওয়ার পরও রাজনীতি নিষিদ্ধ করছিল, আর জিয়াউর রহমান আইসা সেই রাজনীতি ফেরত দিছিল। এখনো দেশে সেনাবাহিনী চাইছে যে নির্বাচন, আর এরা বলে নির্বাচন দরকার নাই। এইটা কেমন একটা মানে বেখাপ্পা অবস্থা। এর জন্যই বলবো, আমরা তো বলি না যে বিএনপির ক্ষমতা দেন, আমরা বলছি আপনি নির্বাচন দেন, জনগণ যাকে ভোট দেয় সে ক্ষমতা আসবে। এই প্রবলেম, অর্থাৎ জনগণের উপরে তাদের আস্থা নাই, এটাই বলতেছি। যে যেমনি শেখ হাসিনারও জনগণের উপর আস্থা ছিল না, এদেরও জনগণের উপর আস্থা রাখে। দুজনই মনে করে যে ভোট দিলে তো বিএনপি ক্ষমতায় চলে আসবে। অসংখ্য ধন্যবাদ। এর জন্য বিএনপিকে ক্ষমতা এর জন্যই মানুষ দিবে যে বিএনপি জনগণের পরীক্ষিত দল। বিএনপি এই দেশে গণতন্ত্র ফেরত দিছে, বিএনপি এই দেশে জন্মই হয়েছে স্বাধীনতাকে রক্ষা করার জন্য, কাজে এই দলটাকে জনগণ ভালোবাসে। অসংখ্য ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, অধ্যাপক আব্দুল লতিফ মাসুম এবং জি আহমেদ, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো জেডএস আরব নিবেদিত রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।